সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন জোয়ারদার, সহকারী শিক্ষক, আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। সপ্তম শ্রেণীর আজকের ক্লাসে আমি বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আর আমি বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই বিষয়টি নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব। আমরা চলে যাই সরাসরি আজকে আমাদের ক্লাসে। আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে প্রধান মূলের রূপান্তর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা রূপান্তরিত মূলের গঠন, কাজ ও প্রাত্যহিক জীবনে গুরুত্ব নিয়ে আলোচনা করব। মূলের প্রধান কাজ হচ্ছে গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা, কিন্তু কখনো কখনো বিশেষ কাজ সম্পাদন করার জন্য মূলকে রূপান্তরিত হতে হয়। আমরা মূলের খাদ্য সঞ্চয়ের জন্য মূলের যে রূপান্তর এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রধান মূলের রূপান্তর আকৃতিগত দিক দিয়ে এরা হচ্ছে চার প্রকার, যথা মূলাকৃতি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো এই যে মূল, আমরা মূলা সবাই চিনি, সবজি হিসাবে আমরা খুবই একটি জনপ্রিয় সবজি। এই মূলাকৃতির এই মূলটা তোমরা সবাই লক্ষ্য করবে, এর অগ্রপ্রান্ত এবং পশ্চাৎ প্রান্ত অর্থাৎ অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগ ক্রমশ সরু, আর মাঝখানটা দেখো মোটা। সুতরাং এই আকৃতির জন্য আমরা এই মূলটাকে বলছি হচ্ছে মূলাকৃতি। এর মূল কাজ কি? এই মূলাকৃতির যে মূল আকৃতিটা ধারণ করবে, এটার মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আর খাদ্য সঞ্চয় করে বলেই এরা মূলত স্ফীত হয় অর্থাৎ মোটা হয়। এবং এই মোটার ধরনটা হচ্ছে অগ্রভাগ এবং পশ্চাৎ ভাগ সরু, মাঝখানটা মোটা, মূলার মতো হয়, এই জন্য এটার নাম হয়েছে মূলাকৃতি। আমরা পরবর্তী আকৃতিটা দেখি, সেটা হচ্ছে গাজর আকৃতি। আমরা সবাই গাজর চিনি। গাজর হচ্ছে এক প্রান্ত মোটা, আরেক প্রান্ত সরু। এদেরও মূল কাজ খাদ্য সঞ্চয় করে রাখা, আর খাদ্য সঞ্চয় করে বলেই এরা মোটা এবং রসালো হয়। এই মূলের উপরের অংশ তোমরা লক্ষ্য করো, এই মূলের উপরের অংশ, এই অংশটুকু অনেক মোটা, আর ক্রমশ এটা সরু। এই জন্য এটা দেখতে গাজরের মতো এবং গাজর আকৃতির হয়, উপরের দিকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু। সুতরাং এটাকে আমরা বলছি গাজর আকৃতির মূল, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গাজর। আমরা পরবর্তী মূলে যাই। দেখো
শালগম, আমরা শালগম সবাই চিনি। এই মূলটা কিছুটা শালগমের মতো। এটা উপরের অংশ একবার স্ফীত হয়ে অর্থাৎ মোটা হয়ে নিচের অংশ একেবারেই চিপসে গিয়েছে, অর্থাৎ উপরের অংশ মোটা এবং নিচের অংশ হঠাৎ করে সরু। সুতরাং এটার আকার হচ্ছে শালগমের মতো, এজন্য আমরা এটাকে বলছি শালগম আকৃতি। এই মূলেরও কাজ তোমরা দেখো যে এটা খাদ্য সঞ্চয় করেছে, সম্মত কারণে এটা স্ফীত হয়েছে। পরবর্তী 4 নম্বর হচ্ছে কন্দাকৃতি মূল। এদেরও কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, এবং খাদ্য সঞ্চয় করার ক্ষেত্রে দেখা যায় যেটা অনিয়মিতভাবে কিছুটা মোটা কিছুটা সরু, এরকম নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকে না, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্দাকৃতি মূল। এর উদাহরণ হচ্ছে আমরা সন্ধ্যা মালতী যে ফুল রয়েছে, এই ফুলের যে মূল, এই মূলটা হচ্ছে কন্দাকৃতির মূল। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আস্থানিক মূল সম্পর্কে এবার একটু আলোচনা করি। আস্থানিক মূল প্রধানত 3 ধরনের কাজের জন্য রূপান্তরিত হয়, যেমন খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য এবং শারীরবৃত্তীয় কাজ সম্পাদন। খাদ্য সঞ্চয়ের জন্য যে রূপান্তর সাধারণত আমরা দেখতে পাই সেটা হচ্ছে কন্দাল মূল। শিক্ষার্থীরা, তোমরা বাজার থেকে অবশ্যই মিষ্টি আলু ক্রয় করে সেটা তোমরা সেদ্ধ করে খেয়েছো। খুবই মজাদার একটি সবজি। এই মিষ্টি আলুর মূলটা হচ্ছে কন্দাল, কেননা এটা অনিয়মিতভাবে স্ফীত হয়, কোথাও স্ফীত কোথাও সরু। এই দেখো, এই মূলগুলোর কোনোটা ছোট কোনোটা বড়, কোনোটাতে স্ফীতই হয় নাই, আবার কোনোটা দেখো স্ফীত হয়েছে। এই জন্য অনিয়মিতভাবে স্ফীত হয় এবং এটা কোথাও স্ফীত এবং কোথাও সরু, যার কারণে এটা হচ্ছে আমরা কন্দাল মূল হিসাবে চিনি। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মিষ্টি আলু। এরপর গুচ্ছিত কন্দমূল। আমরা ডালিয়া ফুল যখন একটি গাছকে আমরা যখন তুলে ফেলি, তখন আমরা দেখব এই গাছের নিচে এই গাছের মূলগুলো গুচ্ছাকারে স্ফীত অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ একাধিক স্ফীত মূল একটি জায়গা থেকে উৎপন্ন হয়ে গুচ্ছাকারে অবস্থান করছে। এই জন্য এটাকে আমরা বলছি গুচ্ছিত কন্দমূল। এর প্রধান কাজ ঠিক একই, খাদ্য সঞ্চয় করা, আর খাদ্য সঞ্চয় করে বলেই এরা অনেকটা স্ফীত হয়। এরপর নডুলস মূল। এক্ষেত্রে পার্থক্যটা হলো এই মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়। অগ্রভাগটা তোমরা একটু লক্ষ্য করবে, এটা হচ্ছে আমাদার একটি মূল। আমাদা আমরা সবাই চিনি। এই আমাদার মূলের এই যে দেখো অগ্রভাগটা স্ফীত হয়েছে, এই যে এখান থেকে এসে এই মূলের এখান থেকে এসে অগ্রভাগটা দেখো স্ফীত হয়েছে, এই মূলের এখান থেকে এসে এই অগ্রভাগটা স্ফীত হয়েছে।
এজন্য এটাকে আমরা বলছি হচ্ছে নোডলুস মূল, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদা। এরপর আমরা দেখব মালাকৃতির মূল, অর্থাৎ এই মূলগুলো কোথাও স্ফীত, কোথাও সংকুচিত, কোথাও স্ফীত, এরকম করতে করতে একটা মালার মতো আকৃতি গঠন করে। এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে মালাকৃতির মূল। তোমরা যখন একটি করলা গাছ তুলবে, দেখবে করলা গাছের যে মূল আছে এই মূলটা মালাকৃতির দেখা যায়। এবার পরবর্তী অংশ আমরা দেখি যান্ত্রিক ভারসাম্য রক্ষায় মূলের রূপান্তর। যান্ত্রিক ভারসাম্যটাকে, অর্থাৎ কোনো উদ্ভিদকে ভারসাম্য দেওয়ার জন্য, যেন কোনো অবস্থাতেই কোনো দুর্যোগে ওই উদ্ভিদটি ঢলে না পড়ে বা ভেঙে না পড়ে, এই জন্য তার ভারসাম্য রক্ষার জন্য মূলের কিছু রূপান্তর সংঘটিত হয়। যার 1 নম্বর হচ্ছে স্তম্ভমূল। তোমরা সকলেই বট গাছ দেখেছো এবং চেনো। বট গাছের বিভিন্ন শাখা থেকে ছোট ছোট মূল এটা নিচের দিকে ক্রমশ ধাবিত হয় এবং সর্বশেষ যখন মাটিকে স্পর্শ করে ওটা মাটির সাথে গেঁথে যায় এবং পর্যায়ক্রমে ওটা স্ফীত হতে হতে, মোটা হতে হতে বড় একটা অবলম্বন সৃষ্টি করে এবং এই অবলম্বনের উপর ভিত্তি করেই, এই স্তম্ভের উপর ভিত্তি করেই পরবর্তীতে গাছ যখন বৃদ্ধি পায় ওই অবলম্বনের উপর ভিত্তি করে সে টিকে থাকে। তোমরা লক্ষ্য করবে বট গাছের গোড়াটা কিন্তু সীমিত জায়গা নিয়ে, কিন্তু ওর বিস্তৃতি কিন্তু অনেক এলাকা নিয়ে। সুতরাং এক্ষেত্রে যদি ওই স্ফীত অংশ বা স্তম্ভমূল না থাকতো তাহলে বট গাছের কত বড় শাখা প্রশাখা ও কখনোই বহন করতে পারতো না। ফলশ্রুতিতে ও যে কোনো ঝড় ঝঞ্ঝায় ও ভেঙে পড়তো বা নিয়ে পড়তো। সুতরাং স্তম্ভমূলের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বটবৃক্ষ। পরবর্তীতে আমরা দেখছি ঠেসমূল। তোমরা উপকূলীয় অঞ্চলে কেয়া গাছ দেখেছ অথবা অনেকের বাড়িতেও তোমাদের কেয়া গাছ রয়েছে। এই কেয়া গাছ উপরে অনেক বড় হয় কিন্তু তার মূলটা থাকে সামান্য। সঙ্গত কারণে যে কোনো দুর্যোগে বাতাসে এরা হেলে পড়তে পারে বা ভেঙে যেতে পারে। এই জন্য এর গোড়া থেকে প্রায় 3 থেকে 4 ফুট বা অনেক সময় তারও বেশি, 5 থেকে 10 ফুট পর্যন্ত এক প্রকার মূল একে দাঁড় করিয়ে রাখে। অর্থাৎ এই মূলগুলো চারিদিকে ছিটিয়ে এমনভাবে খুঁটির মতো করে রাখে যাতে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ বা বাতাসে এই গাছটি হেলে না পড়ে। মূলত এই মূলগুলো কেয়া গাছকে ঠেস দিয়ে রাখে। আমরা যাকে বলি এটাকে ভিত দিয়ে রাখে, যার কারণে এটাকে আমরা বলছি ঠেস মূল। এবার হলো আরোহী মূল। আরোহী মূলটা তোমরা অবশ্যই চিনতে পারবে, অর্থাৎ আরোহণ করার জন্য উদ্ভিদ এক প্রকার মূল তার উদ্ভিদ অংশ থেকে বের হয় এবং এই মূলগুলো যে অবলম্বন করে সে উপর দিকে ধাবিত হবে সেই অবলম্বনের সাথে আটকে থাকে। তোমরা দেখে থাকবে যখন একটি গাছের সাথে পান গাছ অথবা আমাদের সুপরিচিত চুই ঝাল গাছ, সাতক্ষীরা অঞ্চলের চুই ঝাল গাছ যখন গাছের সাথে
আঁকড়ে ধরে উপর দিকে ওঠে, তখন দেখবে এই চুই ঝালের অসংখ্য মূল গাছকে আঁকড়ে ধরে রাখে এবং একে উপরের দিকে উঠতে সহযোগিতা করে। সুতরাং এই মূলটাকে আমরা বলছি, দেখো চিত্রে দেখো, লক্ষ্য করো, এই যে ছোট ছোট যে মূলগুলো, এটা গাছের সাথে এমন ভাবে আঁকড়ে ধরো যে কিছু দিন পর, অর্থাৎ 1 বছর বা 2 বছর পর তুমি ইচ্ছা করলেই এই গাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। সুতরাং এরা এত দৃঢ়ভাবে লেগে থাকে যে কোনো অবস্থাতেই এখান থেকে এই গাছটি যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ে। সুতরাং এই মূলটাকে আমরা বলছি আরোহী মূল। এখন দেখি শরীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য মূলের যে রূপান্তর হয় সেই রূপান্তরগুলো। পরাশ্রয়ী বায়বীয় মূল, তোমরা দেখে থাকবে যে পরগাছা, অর্থাৎ একটি গাছ যখন অন্য গাছের উপর জন্মে তখন ওই গাছটি পর্যাপ্ত পুষ্টি ওই গাছ থেকে গ্রহণ করতে পারে না। সঙ্গত কারণে তাকে বাউল থেকে জলীয় বাষ্প সংগ্রহ করতে হয়। এই জন্য এটির নাম হয়েছে পরাশ্রয়ী বায়বীয় মূল। এই পরাশ্রয়ী বায়বীয় মূলের মাধ্যমে ওই উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে তার সালোক সংশ্লেষণ সহ সমগ্র শরীরবৃত্তীয় কার্য সম্পাদন করে। এরপর পরজীবী বা শোষক মূল, তোমরা স্বর্ণলতা বা আলোকলতা বা শূন্যলতা, এই লতাটির নাম শুনে থাকবে। এই লতাটির কোনো মূল, কাণ্ড, শাখা এগুলোকে আলাদা করা খুবই কষ্টকর। এই উদ্ভিদ কি করে, তার নিজের শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য সে অপর উদ্ভিদ থেকে পুষ্টি সংগ্রহ করে। সেক্ষেত্রে সে ওই উদ্ভিদের, অর্থাৎ আশ্রিত উদ্ভিদের ভিতরে এক প্রকার মূল সে প্রবেশ করিয়ে দেয় এবং ওই মূলের সাহায্যে ওই উদ্ভিদ থেকে সে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। তোমরা অনেকটা বুঝবে যে আমরা যখন রোগ নির্ণয়ের জন্য আমাদের শরীর থেকে সিরিঞ্জের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সিরিঞ্জের সুচ আমাদের শরীরে ঢুকিয়ে সেখান থেকে আমরা রক্ত বের করে আনি। ঠিক তদ্রূপ এই পরজীবী বা শোষক মূল আশ্রিত উদ্ভিদের দেহে একটি মূল ঢুকিয়ে সেখান থেকে সে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে। এজন্য একে বলা হচ্ছে পরজীবী বা শোষক মূল। আর এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে স্বর্ণলতা বা আলোকলতা। এইবার আমরা বিশেষ ধরনের মূল দেখতে পাই যখন উপকূলীয় অঞ্চলে যায়, বিশেষ করে সুন্দরবন, সাতক্ষীরা এবং এই অঞ্চলে। সেক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদের আশপাশে অসংখ্য ছোট ছোট মূল তীর্যক আকারে বা খারাপভাবে অবস্থান করে। এই মূলগুলোই হচ্ছে শ্বাসমূল। এই মূলের বিশেষত হচ্ছে এর চারিপাশে বা এর গায়ে অসংখ্য ছিদ্র থাকে এবং এই ছিদ্র দিয়ে উদ্ভিদ যখন তার শোষণ কার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন প্রয়োজন পড়ে, তখন এই
মূলের মাধ্যমে এই অক্সিজেনটা সংগ্রহ করে। আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণের পর অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়, কিন্তু এ যখন শ্বসন কার্য সম্পাদন করে তখন এর কিছু অক্সিজেন প্রয়োজন হয়, যেটা অন্যান্য উদ্ভিদ শিকড়ের মাধ্যমে এটা মাটি থেকে সংগ্রহ করে। কিন্তু উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির প্রাচুর্যতার কারণে এই অক্সিজেনটা তারা সংগ্রহ করতে ব্যর্থ হয়। সঙ্গত কারণে বায়ু থেকে এই শ্বাসটা নিয়ে, অক্সিজেনটা নিয়ে এদের প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে শ্বাসমূল। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে নিউম্যাটোফোর। এবার আমরা দেখছি জননমূল। জননমূলটা হচ্ছে কিছু কিছু উদ্ভিদ তার বংশ বৃদ্ধির জন্য মূল প্রজননে অংশগ্রহণ করে। এই মূলগুলো মূল প্রজননে অংশগ্রহণ করে। এই জন্যই আমরা এই মূলটাকে বলে থাকি জননমূল। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি পটল, কাঁকরোল, মিষ্টি আলু, এগুলো মূল জনন কাজে অংশগ্রহণ করে, প্রজনন কাজে অংশগ্রহণ করে এবং উদ্ভিদকে বংশবৃদ্ধিতে সহায়তা করে। এই জন্য আমরা এটাকে বলছি জননমূল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি এই পাঠ থেকে অনেক কিছু জানতে পেরেছো। আমরা আগামীকাল আমাদের আগামী ক্লাসে উদ্ভিদ যে তার কার্যক্রম পরিচালনার জন্য তার কাণ্ডকেও রূপান্তর ঘটাতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। ধন্যবাদ সবাইকে।